মেইনলি ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ট্রিটমেন্ট প্ল্যানে যদি স্টিক থাকা যায় তাহলে হাউ দ্য পেশেন্ট উইল বি বেনিফিটেড, ইট ইজ দ্য মেন কনসার্ন। ধর in the treatment of diabetes যেগুলো chronic disease, what is chronic disease? At first you should know what is chronic disease. Long term এবার এটা একটা টাইম বাউন্ড টাইম ফ্রেমও আছে, মোটামুটি মোর দ্যান 1 year অফ সাফারিং হতে পারে। তার সাথে কি কি থাকতে পারে? রিকোয়ার অনগোয়িং মেডিকেল ট্রিটমেন্ট মোর দ্যান হতে পারে, সেটা মোর দ্যান 1 year, ঠিক আছে। আর কি হতে পারে? লিমিটস দ্য অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, ঠিক আছে। যেমন ধর কারো যদি লো ব্যাক পেন থাকে, সিভিয়ার লো ব্যাক পেন উইথ রেডিকুলোপ্যাথি, তার হয়তো স্টুপিং করা বারণ, হ্যাঁ, তার হয়তো মুভমেন্ট সেরকম রেস্ট্রিক্টেড মুভমেন্ট। ইন কেস অফ হার্ট ফেলিওর তার হচ্ছে বেশি আপ অ্যান্ড ডাউন স্ট্রেনাস অ্যাক্টিভিটি, ইট শুড বি লিমিটেড। ইন কেস অফ ইসেমিক হার্ট ডিজিজ, সো তাই গেলে দিস আর দ্য ক্রনিক ডিজিজ। আর এগুলোর কোনোটারই ট্রিটমেন্ট যে শর্ট ডিউরেশন, নট ফর শর্ট ডিউরেশন, they are more likely to give, we are more likely to give treatment for more than 1 year, require daily living age activity, limitation of activity of daily living, and require ongoing medical treatment. তুই বলতে পারিস না যে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে 6 months treatment তারপরে leave it. In case of diabetes 6 months of treatment, leave it, এরকম তো হয় না, কন্টিনিউয়াস ট্রিটমেন্ট চল। তাহলে সেগুলো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অ্যাডহিয়ারেন্সটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাডহিয়ারেন্স? তারপর নেক্সট ইউ নিড টু নো what is adherence. যদি মানে ডেফিনেশন ওয়াইজ ধরা যায়, ডেফিনেশন গুলো একটু ক্রিটিক্যাল। ইট ইজ দ্য ডিগ্রি অফ এ পারসনস বিহেভিয়ার, ঠিক আছে, লেখার দরকার নেই, ব্যাপারটা বোঝার, ঠিক আছে। ডিগ্রি অফ এ পারসনস বিহেভিয়ার, এটা কি বলছে? একটা পার্সনের যে বিহেভিয়ারটা কিরকম, আর হোয়াট ইজ দ্য মোটিভেশন? মোটিভেশন মিনস বিহেভিং ইন এ পার্টিকুলার ওয়ে। তোদের মনে হলো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটা মোটিভেশন, হোয়াট ইজ দ্য মোটিভেশন? যে পড়াশোনাটা একটা প্ল্যান করে করতে হবে, দ্যাট ইজ এ বিহেভিং ইন এ পার্টিকুলার ওয়ে। সারাদিন ঘুরে বেড়ানো বা সারাদিন খেলা দেখা বা যাই হোক সিনেমা দেখা, এসব থেকে বিরত থেকে যে বিহেভিং ইন এ পার্টিকুলার ওয়ে, একটা প্ল্যান থাকবে সেই ওয়াইজ যাওয়া, দ্যাট ইজ দ্য মোটিভেশন। তাহলে সেই কাজটা এখানে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হেলথ কেয়ার প্রোভাইডারদের করতে হবে। আর হচ্ছে তাকে স্টিক টু ট্রিটমেন্ট প্ল্যান, এটাকে এই ভাষায় বলা হয় অ্যাডহিয়ারেন্স। অ্যাডহিয়ারেন্স, ইট ইজ দ্য ডিগ্রি অর এক্সটেন্ট টু হুইচ এ পারসনস বিহেভিয়ার, পেশেন্ট বলা হয় অনেক জায়গায়, এখানে WHO ডেফিনেশন, পারসনস বিহেভিয়ার করেসপন্ডস উইথ রেকমেন্ডেড, বলতে পারিস এগ্রিড রেকমেন্ডেশন ফ্রম এ হেলথ কেয়ার প্রোভাইডার। এগ্রিড, হোয়াই ইট ইজ এগ্রিড রিকমেন্ডেশন? বিকজ একটা ট্রিটমেন্ট শিট যখন দেওয়া হয় তখন দ্যাট ইজ এ মিউচুয়াল একটা ডিসিশন মেকিং প্রসেস, দ্যাট ইজ এ থেরাপিউটিক ডিসিশনটা একটা মিউচুয়াল ডিসিশন মেকিং প্রসেস। খুব ক্রুড এক্সাম্পল, ইন কেস অফ টাইপ 2 ডায়াবেটিস, when the all oral anti-diabetic drugs are failed, you can go for, depending on the situation of the patient, insulin, but the patient do not want to take insulin. Will you recommend it or will you advise it? কারণ পেশেন্ট তো নেবে না। তাহলে there is a agreed mutual therapeutic decision making process। সবসময় পেশেন্ট নিতে চায় না, তুই জোর করে দিতে পারবি? দিবি তো দিবি, খাবে না বা নেবে না, এটাই প্রবলেম। তাহলে দ্যাট ইজ এ এগ্রিড, মানে মিউচুয়াল এগ্রিড থেরাপিউটিক ডিসিশন মেকিং প্রসেস। মানে এমন নয় যে এটা শুধু ডাইরেক্টলি জলের মতো উপর থেকে নিচেই যাবে, আমি যা বলবো তাই হবে, ঠিক আছে, আমি ওপরে আছি বাকি সব নিচে, এরকম নয়, ঠিক আছে, মিউচুয়াল ব্যাপারটা, টেবিলের এপার ওপার, ঠিক আছে। তাহলে সেই ব্যাপারটা ভাবতে হবে। তাহলে এবার এরপরে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে কিভাবে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে we need to improve and why we need to improve the adherence. The adherence মানে বোঝা গেল, it is the degree to which a person's behavior corresponds with agreed recommendation from a healthcare provider, from a doctor, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি একজন হেলথ কেয়ার প্রোভাইডার বা ডক্টরের যে অ্যাডভাইস তার সাথে পেশেন্টের বিহেভিয়ার কতটা ম্যাচ করছে। পেশেন্টকে তুই ধর বলে দিলি যে কোনো একটা ড্রাগ, হাইপার টেনশনের জন্য একটা পার্টিকুলার ড্রাগ সকাল 8টা কি 9টায় খেতে বললি,
পেশেন্ট এক একদিন এক এক টাইমে খায়, দ্যাট ইজ নট এ এগ্রিড রিকমেন্ডেশন, যেটা এগ্রি করা হয়েছিল তখন সেটা রিকমেন্ডেশনটা ফলোড হচ্ছে না। তাহলে এইটার ব্যাপারটা দরকার। সেটার জন্য তাহলে কেন, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, অ্যাট ফার্স্ট ইউ নিড টু নো হোয়াই অ্যাডহিয়ারেন্স ইজ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অ্যাডহিয়ারেন্স কিভাবে ইমপ্রুভ করা যায়। আর ক্রনিক ডিজিজ যেগুলো মোর দ্যান 1 year লিমিটস দ্য ডেইলি অ্যাক্টিভিটি, রিকোয়ার অনগোয়িং মেডিকেল ট্রিটমেন্ট, তাহলে সেখানে ইন কেস অফ দিস পেশেন্টস, in case of patients with any type of chronic disease, you need continual treatment, prolonged treatment. তাহলে কেন prolonged treatment তে adherence is important? Because it যদি adherence ঠিকঠাক থাকে, because of যদি advice আর পেশেন্টের বিহেভিয়ার যদি ম্যাচ করে যায়, তাহলে what are the benefits? বা বলতে পারিস যদি না হয় তাহলে কি হতে পারে। তাহলে প্রথম কি হবে, যদি ডায়াবেটিস বা হাইপারটেনশন বা যে কোনো ক্রনিক ডিজিজ ধরতে পারিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অস্টিও আর্থ্রাইটিস হতে পারে যেগুলো লিমিটস ডেইলি অ্যাক্টিভিটি, লো ব্যাক পেইন হতে পারে, স্পন্ডাইলোসিস হতে পারে, এনি টাইপ অফ স্পন্ডাইলোসিস হতে পারে। এগুলোর ক্ষেত্রে হোয়াট ইজ দ্য প্রবলেম, যদি পেশেন্টের অ্যাডহিয়ারেন্স ঠিক না থাকে, তাহলে প্রথম যেটা হবে পোর কন্ট্রোল অফ ডিজিজ, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না, ডিলে ইন কন্ট্রোল হতে পারে, আর কখনো কখনো কন্ট্রোলে নাও আসতে পারে। হাইপারটেনশন ড্রাগ দেওয়া হয়েছে, ধর টেলমিসার্টান দেওয়া হয়েছে, সে টেলমিসার্টান একদিন খায়, 3 দিন পরে আবার যদি মনে পড়ে তখন খায়, তারপর কোনোদিন খেলো না, 3 দিন খেলো না, আবার কোনোদিন মনে হলো খেলো না, এইরকম ভাবে চলতে থাকে। তাহলে কি পুয়ার কন্ট্রোল, তাহলে হাইপারটেনশন ইজ নট উইদিন দ্য রিকমেন্ডেড লেভেল। যে হাইপারটেনশন ট্রিটমেন্টে যে থেরাপিউটিক গোলস রয়েছে সেগুলো হয়তো অ্যাচিভ করা যায় না, ইট ক্যান নট বি অ্যাচিভড উইদাউট দ্য মেডিকেশন। তো এখানে ভালো কথা আছে, তাহলে ড্রাগ কাদের ক্ষেত্রে কাজ করবে না, দোজ হু ডু নট টেক ড্রাগস, ড্রাগস উইল নট ওয়ার্ক ইন দোজ পেশেন্ট হু ডু নট টেক ড্রাগস। কারণ অ্যাডহিয়ারেন্স যদি ঠিকঠাক না থাকে তাহলে ড্রাগের এফেক্ট, ভালো এফেক্ট, গুড এফেক্ট থেকে আমরা সরে আসবো। পোর কোয়ালিটি, আর কি হবে যদি ক্রনিক ডিজিজ হয় তাদের ক্ষেত্রে অল্টারনেটিভ আরো যে সমস্ত কোমরবিডিটিস সেগুলো বাড়তে থাকবে। ইন কেস অফ ডায়াবেটিস মোস্ট কমন পড়াচ্ছিলাম, তাহলে অন্যান্য জিনিসপত্র বাড়তে থাকবে, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস গুলো বাড়তে থাকবে। ইফ দেয়ার ইজ দ্যাট ইজ আনকন্ট্রোল ডায়াবেটিস। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি কি হতে পারে ডায়াবেটিসে, ডায়াবেটিস কমন বলে বলছি, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি কি হতে পারে, একটা রেটিনোপ্যাথি, নেপ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, তাহলে সেগুলো ডিজিজগুলো প্রোগ্রেস করে যাবে। যদি দেখা যায় যে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে, তাহলে মায়োকার্ডিয়াল ওয়ালের যে মোশন সেগুলো প্রবলেমেটিক হবে, ইজেকশন ফ্র্যাকশনে প্রবলেম হবে, হার্ট ফেলিওরের দিকে চলে যাবে, মেবি হার্ট ব্লকের দিকে চলে যেতে পারে, ডিফারেন্ট ইস্যুস আসতে পারে, তাহলে এইগুলো আসতে পারে। ঠিক আছে, তাহলে কোমরবিডিটিস গুলো বাড়তে থাকবে। আর কি হতে পারে, পোর কোয়ালিটি অফ লাইফ, ইফ দ্য হার্ট ফেলিওর ইজ নট কন্ট্রোলড, তাহলে কি হবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস বারবার হবে, সে এখান থেকে এইটুকুনি হয়তো হেঁটে যেতে পারছে না 200 মিটার 100 মিটার, যেগুলো তার ডেইলি লিভিং এর মধ্যে পড়ে, খুব রেস্ট্রিক্টেড লিভিং তারপরেও তার মধ্যে পড়ে, তাহলে সেটা প্রবলেমেটিক হয়ে যাবে। তাহলে পোর কোয়ালিটি অফ লাইফ, রিডিউস ফাংশনাল ক্যাপাবিলিটি, যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ড্রাগস যদি ঠিকঠাক না হয়, ঠিক আছে, তাহলে কি হবে, জয়েন্ট গুলো প্রবলেমেটিক হবে, জয়েন্ট ডিস্ট্রয়েড হয়ে যাবে, সেখানে কন্ট্রাকচার আসতে পারে, ঠিক আছে, আশেপাশে মাসলসে কন্ট্রাকচার আসতে পারে, তাহলে কি, তাহলে তার ফাংশনাল এবিলিটি কমে যাবে, হাত পা বেঁকে যেতে পারে, বিভিন্ন রকম ম্যালফরমেশন হতে পারে, ডিফর্মিটিস হতে পারে, অস্টিওআর্থ্রাইটিসও হতে পারে। ঠিক আছে, তাহলে রিডিউস ফাংশনাল ক্যাপাবিলিটিস, আর বলতে পারিস পোর কোয়ালিটি অফ লাইফ, লাইফ আছে বাট মানে জাস্ট সার্ভাইভিং দিস ডেজ, বেঁচে আছে, লাইফ নেই। ঠিক আছে, এরপরে কি হতে পারে, ইনক্রিজ রেট অফ হসপিটাল অ্যাডমিশন, হার্ট ফেলিওরের ক্ষেত্রে যেগুলো খুব কমনলি দেখা হয়, হার্ট ফেলিওরের ওয়ান অফ দ্য নিউয়ার ড্রাগ কি ARNI, তাই তো, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার উইথ নেপ্রিলাইসিন ইনহিবিটর, ওর দেখবি ওকে কেন ইউজ করা হয়, ইট লিমিটস দ্য frequency of hospital admission, limits the frequency of hospital admission, বারবার হার্ট ফেলিওরের জন্য হসপিটালে ভর্তি হওয়াটাকে লিমিট করে দেয়, কমিয়ে দেয়। আগে হয়তো মাসে 2 বার হচ্ছিল, এখন দেখা গেল মাসে 1 বার বা 2 মাসে 1 বার হচ্ছে, তাহলে লিমিটস, এটাকে লিমিট করে। তারপরে কি হয়, আর কি, যে হসপিটালে যদি পেশেন্ট আসতে থাকে বেশি করে, তো সরকারি হসপিটাল বা যেখানে যে কোনো একটা হসপিটাল,
সেখানে কি হয়, অ্যাডভার্স ইম্প্যাক্ট অন দ্য হেলথ কেয়ার সিস্টেম, টোটাল একটা যদি বড় অ্যাপ্রোচ দেখা যায়, অ্যাডভার্স ইম্প্যাক্ট অন দ্য হেলথ কেয়ার সিস্টেমের উপরে খুব ব্যাড এফেক্ট পড়ে, বিকজ অফ দেয়ার ইজ ওয়েস্টেজ অফ রিসোর্সেস। পেশেন্টকে টেলিমিসারটান দেওয়া হয়েছে বা পেশেন্টকে কোনো একটা হার্ট ফেলিওর ড্রাগ দেওয়া হয়েছে, সে 2 দিনে একটা করে খাচ্ছে, 3 দিনে একটা করে খাচ্ছে, আলটিমেটলি খাওয়া না খাওয়া তো সমান হয়ে গেল, দ্যাট ইজ দ্য ওয়েস্টেজ অফ রিসোর্সেস। ঠিক আছে, ওয়েস্টেজ অফ রিসোর্সেস, তার মানে ইট ইজ এ ওয়েস্টেজ অফ রিসোর্স। তারপরে কি আসবে, তারপরে ইন কেস অফ নন অ্যাডহিয়ারেন্ট পেশেন্ট বা নন কমপ্লায়েন্ট পেশেন্ট, দোজ হু ডু নট ফলো এনি ট্রিটমেন্ট প্রোটোকল, নিজের ইচ্ছা মতো থাকে, হ্যাঁ, তাহলে তার কি হবে, তার কস্ট অফ থেরাপি যখন সার্টেন স্টেজে আসবে, কস্ট অফ থেরাপি অনেকটা বেড়ে যাবে, বিকজ সে তো এতদিন ধরে লিমিটলেস অ্যাক্টিভিটি করে গেছে, তাই তো। যখন ডায়াবেটিস যতদিন কন্ট্রোলে থাকার কথা, হয়তো লেসার ড্রাগস দিয়ে মেবি ডায়াবেটিস ক্যান বি কন্ট্রোলড, বাট এরপরে যখন চলে গেছে তখন ইনসুলিনে চলে গেছে, সেখানে কস্ট অফ থেরাপিটাও বেশি, আর একটা ডিজিজ নিয়ে একটা ভয় চলে আসে, ইনজেকশন ফোবিয়া, সেগুলো কাজ করে, তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলো চলে আসে। আর কি হতে পারে, ইনক্রিজ দ্য মর্টালিটি অ্যান্ড মরবিডিটি অফ পেশেন্টের ডেথের প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যায়, এবং পেশেন্টের মরবিডিটি মানে অসুস্থতা সেটাও বেড়ে যায়, ডিজিজ রিলেটেড অসুস্থতা, যেটা অনেকেই থাকে, ডিজিজ রিলেটেড ডিজিজ আছে, হাইপারটেনশন আছে বলে কি সবাই কি ঘরে বসে আছে, তা তো নয়, কিন্তু যখন তার হাইপারটেনশন থেকে কি হচ্ছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, স্ট্রোক হতে পারে, তখন তার অসুবিধা হবে। তাহলে if the hypertension is not controlled, if the dyslipidemia is not controlled, if the diabetes is not controlled, if these are all chronic diseases, complication may be higher, so increases the morbidity and mortality of the patient. আর কি হয়, increases the financial burden of ফ্যামিলির ফাইন্যান্সিয়াল বার্ডেন অনেকটা বেড়ে যায়, অন্যান্য দিকে যা এক্সপেন্ডিচার ছিল সেটা কাট শর্ট করে ট্রিটমেন্টে ঢোকাতে হচ্ছে, দ্যাট ইজ এ প্রবলেম, সিরিয়াস ভেরি সিরিয়াস প্রবলেম। আর এটা যেটা হয় যে ফিজিশিয়ান, যে ট্রিটিং ফিজিশিয়ান থাকে, তার একটা ডিফেমেশন হওয়ার চান্সেস থাকে, এই তো কিছু রোগ ফোগ সারাতে পারে না মেবি, ঠিক আছে, কারণ পাশের বাড়ির আমার এই লোকটা এসেছিল, তার তো কিছু রোগ সারলো না, ডিফেমেশন হতে পারে, বদনাম হতে পারে, ঠিক আছে, বার্ন আউট ফিল করতে পারে, সে নিজে হয়তো ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারে। দিস আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ নন অ্যাডহিয়ারেন্স টু এনি টাইপ অফ ট্রিটমেন্ট প্ল্যান। এইবার এরপরে যেটা আসবে, হাউ টু ইমপ্রুভ দ্য অ্যাডহিয়ারেন্স। তাহলে প্রথম যেটা কি হবে, একটা গুড কমিউনিকেশন, প্রপার ইন্ট্রোডাকশন উইথ এমপ্যাথেটিক, এটা সিম্প্যাথির উপরে, সিম্প্যাথি মানে সহানুভূতি বাংলায়, তাই তো, এমপ্যাথি মানে মানে আমার পা ভেঙেছে, আরেকজন ভাবছে তার পা ভেঙেছে, সে কিরকম ব্যথা পাচ্ছে, দ্যাট ইজ দ্য এমপ্যাথি, দ্যাট ইজ একটু বেশি হায়ার, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে এমপ্যাথি, চেষ্টা করতে হবে এমপ্যাথেটিক কমিউনিকেশন করা, ঠিক আছে, প্রপার ইন্ট্রোডাকশন উইথ এমপ্যাথেটিক কমিউনিকেশন, ঠিক আছে, এগুলো তোদের এখন, এগুলো তো আগে ছিল না, কমিউনিকেশনের হাউ টু কমিউনিকেট উইথ এ পেশেন্ট, এখন এটা ইম্পর্টেন্ট, বিকজ না হলে যেটা হচ্ছে, ইট অ্যাডভার্সলি এফেক্ট দ্য পেশেন্ট অ্যান্ড ট্রিটিং ফিজিশিয়ান বা হেলথ কেয়ার প্রোভাইডার রিলেশনশিপ অ্যাডভার্সলি, যার জন্য চারিদিকে মারামারির ঘটনা বাড়ছে, ঠিক আছে, এই সমস্ত, তাহলে সেইটা থেকে বাঁচার জন্যই বলতে পারি সেগুলো এসছে, এমপ্যাথেটিক কমিউনিকেশন, ঠিক আছে। তাহলে কি হবে, এমপ্যাথেটিক কমিউনিকেশন করলে কি হবে, যে পেশেন্ট মে ফিল ফ্রি টু এক্সপ্রেস দেমসেলফ, তাহলে পেশেন্ট একটুখানি রিল্যাক্স থাকবে পেশেন্টের, এবং আলটিমেটলি হয়তো দেখা গেল খুব বড় ডাক্তার একজন, যেটা কমনলি হয়, তার কাছে গেছে, তাকে আগে দেখিয়েছে হয়তো, বাট সামহাউ দ্য ডিজিজ ইজ নট কন্ট্রোল বিকজ অফ নন অ্যাডহিয়ারেন্স, এনি কজ, নন অ্যাডহিয়ারেন্স অফ এনি কজ, কিন্তু পেশেন্ট ওখানে গিয়ে সেটা বলতে পারছে, আমি তো ওষুধ খেলাম, কারণ ব্যাপারটা হচ্ছে লেভেল, যে হয়তো খুব বড় ডাক্তার, মনে হয় আমারই ভুল, বা যাই হোক, পেশেন্ট হয়তো এক্সপ্রেস করলো না ভয়ে, তাহলে সেখানে একটা we need to provide an atmosphere where the patient can feel free to express, তাহলে আমরা we can rule out বা we can identify the cause behind the non adherence and we can address it, বা we can tell some methods so that the problem can be solved, তাহলে সেইটা আমরা হতে পারে,
কিন্তু সেটা যদি না হয় তাহলে সে নন অ্যাডিয়ারেন্স থেকে যাবে ডিজিজের মতো বা প্রোগ্রেস করতে থাকবে, আর আলটিমেটলি অ্যাডভার্স এফেক্ট কে ফেস করবে? পেশেন্ট ফেস করবে। তারপরে বিল্ডিং এ রিলেশনশিপ, গুড রিলেশনশিপ মানে বিল্ডিং এ রিলেশনশিপ অফ ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা বিশ্বাসযোগ্যতা না থাকলে তো অসুবিধা আছে। সে একটা রিলেশনশিপ এবং ইট উইল টেক টাইম, মানে একদম স্যাট ঢুকছে দেখেই ডায়াগনোসিস করে স্যাট সব লিখে দিলে হলো না, টাইম লাগবে, ইউ নিড সাম টাইম টু বিল্ডিং এ রিলেশনশিপ, তাই না? আর ছেলে মেয়ের ক্ষেত্রে কি প্রেম কি দেখেই বিয়ে ফিয়ে সব হয়ে গেল? হয় না, একটা টাইম লাগে। তাহলে এখানেও একটা টাইম, তো মিনিমাম একটা টাইম উই নিড টু স্পেন্ড উইথ দ্য পেশেন্ট টু বিল্ডিং এ রিলেশনশিপ অফ ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আলটিমেটলি এটা কি হবে? ইট উইল ইনক্রিজ দ্য পেশেন্ট অ্যাডহিয়ারেন্স টু ট্রিটমেন্ট প্ল্যান, অ্যান্ড তারপরে কি ট্রিটমেন্ট প্ল্যানে যেই অ্যাডহিয়ারেন্স বাড়বে তখন পেশেন্ট স্যাটিসফ্যাকশন ইন টার্মস অফ জেনারেল ওয়েলবিং অ্যান্ড আলটিমেটলি পেশেন্ট আউটকাম। তা কোনো একটা পেশেন্ট ধর ক্রনিক কোনো একটা ডিজিজ বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার হয়তো জয়েন্ট ডিফর্মিটি হচ্ছে, সেখানে যদি জয়েন্ট ডিফর্মিটি তো আর ভালো করা যাবে না, বাট উই ক্যান লিমিট দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ, উই ক্যান লিমিট দ্য প্রোগ্রেশন, উই ক্যান হল্ট দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ। তাহলে তো সে আর বাড়ছে না, এই ব্যাপারটা তো সে বুঝতে পারবে, তাহলে সেখানে একটা পেশেন্ট স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, অ্যান্ড ইট উইল হেল্প পেশেন্ট আউটকাম অলসো। তাহলে অ্যাডহিয়ারেন্স এইসব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট আর কি করা যায়? ইনভলভ দ্য পেশেন্ট ইন চুজিং ট্রিটমেন্ট অপশন, ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশন। কোনো একটা পার্টিকুলার পেশেন্ট, কোনো একটা পার্টিকুলার ক্রনিক ডিজিজ, তার পার্টিকুলার একটা ট্রিটমেন্ট প্ল্যান, যে হোয়াট আর দ্য অ্যাভেলেবল ট্রিটমেন্ট প্ল্যান, এবং দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন, নট আউট অফ দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনে আছে এরকম যে সমস্ত মাল্টিপল অপশনস আছে সেগুলো পেশেন্টের সামনে দেওয়া, এবং হেল্প দেম টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট প্ল্যান ফর দেম। ঠিক আছে, এবার তাহলে কি হবে? পেশেন্ট উইল অ্যাক্টিভলি ইনভলভ ইন হিজ অর হার ওন ডিজিজ ম্যানেজমেন্ট, ইট মে ইমপ্রুভ দ্য অ্যাডহিয়ারেন্স টু ট্রিটমেন্ট প্ল্যান। কারণ পেশেন্টকে বলা যাবে যে আপনি তো নিজেই এটা চুজ করলেন, তাহলে আপনি এটা কথা করছেন না, তখন পেশেন্টের মেবি একটা গিল্টি ফিলিং হতে পারে, না আমি তো করেছি, আমার করা উচিত, আই নিড টু স্টেপ ফরওয়ার্ড। ঠিক আছে, তাহলে সেটা হতে পারে। আরেকটা হচ্ছে এসেনশিয়ালস মেডিসিন অনলি। একটা পেশেন্ট মাল্টিপল ডিজিজ নিয়ে এসছে, মাল্টিপল ক্রনিক ডিজিজ, বয়সকালে জেরিয়াট্রিক পপুলেশন, কমন ডিজিজ কি কি আছে? এক, হাইপারটেনশন, তার সাথে সাথে ওই যোগী দুর্গা, তার সাথে কার্তিক গণেশের মতো আসবে, একটু ডায়াবেটিস, একটু ডিসলিপিডিমিয়া, একটু সিকেডি, সব আছে, অল্প 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 করে আছে। ঠিক আছে, এটা বাজলে এটা বাজছে, এটা বাজলে এটা বাজছে, বিভিন্ন একসাথেই এসছে সবাই। তাহলে এবার সব কটার জন্য যদি কিছু না কিছু তোকে ট্রিটমেন্ট দিতে হয়, ঠিক আছে, তো কিছু তো ডায়াবেটিসের জন্য মিনিমাম একটা ড্রাগ, ইস্কেমিক হার্ট ডিজিজের জন্য মিনিমাম 2টো ড্রাগ কি 3টে ড্রাগ, এই রকম দেখা গেল 5-6টা ড্রাগ হয়ে গেল। তাহলে এবার প্রথমে যদি এবার দেখা গেল এটা নাই এসেনশিয়াল, কিন্তু নন এসেনশিয়ালস অনেক থাকে, যে প্রবলেম হয়তো অনেক, বাট অ্যাকিউট প্রবলেম হয়তো 1 or 2, অ্যাড্রেস দিস প্রবলেম ফার্স্ট। তাহলে একসঙ্গে যদি মাল্টিপল মেডিসিন দিয়ে দেওয়া হয়, পেশেন্টের একটা ফিয়ার অ্যান্ড কনফিউশন, যে আমার এত কিছু হয়ে গেল, এই প্রবলেম নিয়ে এসেছিলাম, এর থেকে শুনে এই, তাহলে পেশেন্টের মধ্যে একটা ভয় কাজ করে, না আর মনে আর যাবো না, ওইখানে গেলেই আমার সব রোগ ধরা পড়ে যাচ্ছে, তাহলে পেশেন্টের একটা ডাউন ফিল হয়। ঠিক আছে, তাহলে এসেনশিয়ালস মেডিসিনগুলি যেটা ইনিশিয়ালি দরকার ফার্স্ট ভিজিটে, যদি প্রথম দিনই আমি বলে দিই আপনাকে প্রতিদিন 8 ঘন্টা দৌড়াতে হবে, 2 ঘন্টা ধরে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, বা তারপরে আপনাকে এতটা জিম করতে হবে, পেশেন্ট বললে তাহলে আমি কাজ করবো কখন? আমার তো চাষের কাজ আছে। তাহলে প্রথমে গো স্লো বাট স্টেডি। ঠিক আছে, গো স্লো বাট স্টেডি। যেমন দেখবি বিটা ব্লকারের একটা তোদের নিউমোনিক ঠিক নয়, বাট ওটা বলে স্টার্ট লো গো স্লো। ট্রিটমেন্ট অফ বিটা ব্লকার ইন হার্ট ফেলিওর সবসময় বলা হয় স্টার্ট লো গো স্লো, একদম অল্প থেকে শুরু করো, তারপরে আস্তে 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 বাড়াতে থাকো। তাহলে এটাতেও তাই, যে গো স্লো, অল্প অল্প করে বাড়াও। অ্যান্ড ইফ দিস আর দ্য এসেনশিয়াল মেডিসিন, অনেকগুলো মেডিসিন আমাকে লিখতে হচ্ছে, বা অনেকগুলো মেডিসিন আই হ্যাভ টু প্রেসক্রাইব
তাহলে তাকে বোঝাও, educate the patient about the essentiality of these medicines, essentiality, why it is important, এটা বোঝাও, and how he or she will be benefited from this treatment, সেটাও বোঝাতে হবে। এই দুটো বেশ ইম্পর্টেন্ট। তারপরে কি, তারপরে হচ্ছে গিভ এক্সাম্পল অফ আদার পেশেন্টস, যারা আদার অন্যরা ভালো রয়েছে, যে আপনার মতোই টেস্ট ছিল, আপনারই বয়স, তারপরে এখন কিন্তু সে ট্রিটমেন্টটা ভালো আছে, তাহলে তাই পজিটিভ ফিল হয় যে তাহলে আমারও চান্সেস আছে ভালো হওয়ার। যে এমন নয় হোপলেসনেস হয়ে ঘুরে বেড়ানোটা খুব বাইরে জিনিস, ঠিক আছে? পৃথিবীতে সব ভালো জিনিস, হোপলেসনেসটা খুব বাইরে জিনিস, সেটা ডিপ্রেশনের থেকে মারাত্মক। হোপলেসনেস, যে কিছুই আর হবে না, ঠিক আছে, গিল্টি, সব কিছু আলাদা, ঠিক আছে, রে অফ হোপটা দরকার, ঠিক আছে? তো হোপলেসনেস থাকলে কিন্তু হবে না, তো সেইখান থেকে বের করতে কিছুটা হলেও হেল্প করবে। তারপরে কি হয়, যে এখন বলা হয় একটা স্মার্ট গোল। স্মার্ট গোল মানে যে পেশেন্টকে একটা টার্গেট ঠিক করে দাও। স্মার্ট মিনস SMART, তো স্মার্ট মিনস এস ফর স্পেসিফিক, ধর গ্লুকোজ কন্ট্রোল বা হাইপার টেনশন কন্ট্রোল, তাকে আপনার গোল ঠিক করে দেওয়া হলো আপনাকে এতর মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য থেরাপিউটিক গোল, রিকমেন্ডেড থেরাপিউটিক গোল, ঠিক আছে? এম ফর মেজারেবল, যেটা মেজার করা যায়, কারণ সেটা পেশেন্টও দেখতে পাবে, এটা ক্লিনিশিয়ান, ট্রিটিং ফিজিশিয়ান অর ক্লিনিশিয়ান, হি ক্যান অলসো ইভ্যালুয়েট অর অ্যাসেস অর এস্টিমেট, যাই বলিস না, ঠিক আছে? মেজারেবল। এ ফর অ্যাকশন ওরিয়েন্টেড। অ্যাকশন ওরিয়েন্টেড মানে ডায়াবেটিসের পেশেন্ট, তার জন্য আলাদা ডায়েটারি প্ল্যান, বা তার জন্য হাঁটাহাঁটির প্ল্যান আলাদা, আরেকজন যে ওবেস পেশেন্ট তার জন্য ইয়ে প্ল্যান আলাদা, ডায়েটারি প্ল্যান আলাদা। তাহলে এই ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, যে রিলেটেবল অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড। আর এটা হচ্ছে টাইম স্পেসিফিক, মানে 2 মাস পরে আপনাকে আমি এই ওজনে, এত ওজন আমার কমানো উচিত আপনার, তার জন্য আপনি এই ট্রিটমেন্ট প্ল্যান ফলো করুন, দিস ইজ দ্য ট্রিটমেন্ট প্ল্যান, দিস ইজ দ্য ডায়েট প্ল্যান, অ্যান্ড দিস ইজ দ্য এক্সারসাইজ প্ল্যান, অ্যান্ড এইভাবে আপনি ফলো করুন, দিয়ে 2 মাস পরে আপনি নিজেরটা দেখুন কেমন আছে। তাহলে এই যে একটা মেজারেবল ব্যাপার আসলে, তাহলে পেশেন্ট উইল ফিল কনফিডেন্ট যে হি ক্যান মেক সাম ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? তাহলে পেশেন্টকে তারপরে আর কিছু ইনভলভ করা যায়, পেশেন্টকে সেলফ মনিটরিং, যেমন দেখবি যদি ডায়াবেটিসে দেখিস SMBG বলে একটা কথা আছে, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, তাদের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, so that he or she can titrate the prandial insulin dose according to the glucose level, ঠিক আছে? SMBG, তাহলে involve the patient in his own therapeutic goal, ট্রিটমেন্টের মধ্যেও আসলো, ট্রিটমেন্ট ডিসিশন মেকিং এও আসলো, থেরাপিউটিক গোলের সময়ও আসলো। আর কি যে বলা হলো, যে অনেক ক্ষেত্রেই বলা হয় প্রেশার হয়তো খুব বেশি ছিল, ব্লাড প্রেশার, বলা হলো আপনি 7 দিন পরে এই সময় এইভাবে বসে প্রেশারটা আপনি মাপবেন, নোট করে রাখবেন কবে কখন কিরকম সময় মেপেছেন। আরো 7 দিন পরে নেক্সট যখন ভিজিট হবে, রিভিজিট, ইউ শো দিস টু ইউর ট্রিটিং ফিজিশিয়ান সো দ্যাট হি ক্যান অ্যাসেস, তাহলে সেটা তো সে দেখতে পাবে, সেটা একটা ব্যাপার। দেন অ্যাড্রেস দ্য ব্যারিয়ার অফ অ্যাডহিয়ারেন্স, মানে অ্যাডহিয়ারেন্সের ব্যারিয়ার গুলো কি, হোয়াট ইজ দ্য মোস্ট কমন ব্যারিয়ার, যেগুলো কি কি ব্যারিয়ার হতে পারে, মোস্ট কমন কি কি কারণে একটা পেশেন্ট ওষুধ খেতে না পারে, কোনো একটা ড্রাগ দিতে না পারে। অ্যাড্রেস দ্য ব্যারিয়ার। হ্যাঁ, বিটার টেস্ট, ঠিক আছে, বিটার টেস্ট তো সহজে খুব একটা দেওয়া হয় না, বিটার টেস্ট খুব কম। হোয়াট আর দ্য আদার মোস্ট কমন, এবার এর ইয়ে আছে, ঠিক আছে, এটা নিয়ে পরে আসছে, অ্যাড্রেস দ্য ব্যারিয়ার, ঠিক আছে, এরপরে যখন বলবো তখন অ্যাসিস্ট করিস, মাথায় ঘোরা কি কি হতে পারে, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ অ্যাডহিয়ারেন্স, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে শেয়ার দ্য সাকসেস উইথ পেশেন্টস, মানে পেশেন্ট হয়তো কিছুটা একটা, হয়তো ব্লাড গ্লুকোজ অনেকটা কমিয়েছে, তাহলে দিস ইজ এ সাকসেস স্টোরি, যে আপনার তো আগে এত ছিল, আপনি এখান থেকে এখানে এসেছেন,
তাহলে ইট উইল হেল্প ইট উইল কি বলে প্রোপেল হিম অর হার ফর বেটার অ্যাডহারেন্স। ঠিক আছে, তাহলে সেটা তাকে একটা মোটিভেট করবে যে বললাম বিহেভিং ইন এ পার্টিকুলার ওয়ে, তাহলে সেটা একটা হতে পারে। দিস আর দ্য ডিফারেন্ট সিনারিও হাউ উই ক্যান ইমপ্রুভ দ্য অ্যাডহারেন্স ইন কেস অফ ক্রনিক ডিজিজ অফ এ পেশেন্ট, বা বলতে পারি দিস আর দ্য মেথডস, ওই যে বললাম কি বলছে মোটিভেট পেশেন্ট, হাউ টু মোটিভেট এ পেশেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ব্যারিয়ার্স অফ অ্যাডহারেন্স। ঠিক আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ব্যারিয়ার, কি কি কারণে হতে পারে, এটাকে যদি ভাগ করা হয় প্রথমে দেখা গেল একদম পেশেন্ট লেভেলে দেখা উচিত। হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ইজ রিলেটেড টু পেশেন্ট। পেশেন্টের মধ্যে মোস্ট কমন কি, একটা হলো ইন কেস অফ এল্ডারলি গ্রুপ পেশেন্ট রিলেটেড যদি হয় ফরগেটফুলনেস, যেটা বয়সে বেশি হয়, ডিমেনশিয়া, ডিফারেন্ট নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, ডিমেনশিয়া হতে পারে। ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট, তাদের ফিজিক্যাল ইনক্যাপাবিলিটি, তারা হয়তো এমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্টের অবস্থা খুব খারাপ, সে হয়তো হাঁটতে ঠিকঠাক পারে না, তাদের ক্ষেত্রে কোনো একটা জায়গায় ওষুধ নেওয়া আছে সেটা নেওয়াটা ডিফিকাল্ট। ভিজুয়াল প্রবলেমস, দেখতে খুব অসুবিধা, ঠিক আছে, ব্লাইন্ডনেস থাকতে পারে, এটা হতে পারে। পার্কিনসনের ক্ষেত্রে মোশন কি, হাত কাঁপা, শেকিং হ্যান্ডস আর সিভিয়ার ট্রেমর, সেখানে লিমিট আছে। তাকে যদি সিরাপ দেওয়া হয় সে সিরাপ নিয়ে অর্ধেকটা ফেলেই দেবে, 70% ফেলে দেবে, তারপরে হয়তো বাকিটা মুখে যাবে। ঠিক আছে, এগুলো এই হচ্ছে ইনিশিয়াল। আর কি হতে পারে, এনি টাইপ অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অর বিহেভিয়ারাল ডিসঅর্ডার। কিরকম, হি অর শি মে বি আনঅ্যাওয়ার অফ হিজ অর হার ওন ওয়েলবিং। সাইকিয়াট্রিক পেশেন্ট, তাকে ওষুধ দেওয়া হচ্ছে যে তার বেটারমেন্টের জন্য, সেটাকে সে রিফিউজ করছে বিকজ হি অর শি ইজ আনঅ্যাওয়ার অফ হিজ ওন ওয়েলবিং, সেটা একটা হতে পারে। আর কি হতে পারে, ওভার কনফিডেন্ট ইয়ঙ্গার ইন্ডিভিজুয়াল, আমার কিছু হয়নি, ডাক্তার দেখে যে ভুল দেখেছে, বেরোনোর পরে এরকম, আমি তো কোনোদিন ফিল করি না, ইয়ং জেনারেশনের মধ্যে কমন। ঠিক আছে, আমার তো এরকম হতেই পারে না, আমি প্রতিদিন 5 কিলোমিটার দৌড়াই, তারপরেও ডায়াবেটিস। ওয়াসিম আকরম অনেক বেশি দৌড়ায়, তারও টাইপ 1 ডায়াবেটিস, এটা তো তাকে বোঝানোর ব্যাপার, তাই না? তাহলে এই সমস্ত ব্যাপার থাকতে পারে, ইয়ঙ্গার ইন্ডিভিজুয়াল উইথ ওভার কনফিডেন্স। আর আরেকটা জিনিস থাকতে পারে, নন অ্যাডহিয়ারেন্সের মধ্যে এখনো পর্যন্ত রিসার্চ ওরিয়েন্টেড একটা ব্যাপার দেখা গেছে, নন হোয়াইট রেসের মধ্যে এটা বেশি বোঝা ভাবটা বেশি, নন হোয়াইট রেস। ঠিক আছে, আমি বেশি বুঝি, হতেই পারে। তাহলে দিস আর কিছু রয়েছে হচ্ছে কিছু সোসাইটাল বিলিফ, কালচারাল বিলিফ, পার্সোনাল বিলিফ, সেগুলোর জন্য সে কোনো এই ওষুধটা খেলে আমার প্রবলেম হয়, এই ওষুধটা খেলে আমার রাতে ঘুম হচ্ছে না, কিন্তু কোথাও এখনো কোনো স্টাডি নেই, পাওয়া যাচ্ছে না, বা কেউ বলেনি, এরকম কমপ্লেন করেনি, বা বড় বড় বই ঘেটেও দেখা গেছে এরকম কোনো ডকুমেন্টেশন নেই, তারপরেও বলছে প্রবলেম হয়, তখন তো কিছু করার নেই। ঠিক আছে, এইরকম যদি থাকে। আর একটা থাকে হচ্ছে যেটা এখন দেখা যাচ্ছে যে পেশেন্টের মধ্যে এফেক্টের থেকে সাইড এফেক্টের চিন্তা বেশি, এফেক্টের থেকে সাইড এফেক্ট। স্যার আমাকে আপনি অ্যামলোডিপিন দিলেন, আমার পাটা কালকে থেকে এমন ফুলছে না, চটি করতে পারছি, হতে পারে। বা হয়তো তার হয়তো দাদার হয়েছে বা তার বাবার হয়েছে, তাকে অ্যামলোডিপিন দেওয়া হলো, তার হয়তো পা ফুলেনি, আমার বাবার কিন্তু পা ফুলেছিল, আপনি আমাকে দিলেন। আর যদি ইন্টারনেট খুলিস, কোনো একটা ড্রাগ, সব থেকে যেটা লিস্ট কমন সাইড এফেক্ট সেটা সবার আগে থাকে, সব থেকে লিস্ট কমন, যে মোটামুটি একটা দেখা গেলো ধর প্যান্টোপ্রাজলের সাইড এফেক্ট দিল, সবার আগে দেবে হয়তো অস্টিওপোরোসিস, সেটা তো সবার পরে হয়, মানে অনেক দিন ধরে খেলে খেলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায়, তারপরে হয়তো অস্টিওপোরোসিস হয়, বা অস্টিওপোরোসিস যদি পোস্ট মেনোপজাল ওমেন হয় তাদের ক্ষেত্রে হয়তো 65 বছর বয়সে গিয়ে ধরা, কিন্তু সবার আগে। এবার 30 বছরের মহিলাকে দেওয়া হয়েছে, সে তো সবার আগে গুগুলাইটিস আছে, সে সবার আগে এসে বলে স্যার আমার তো আপনি আমাকে দিলেন, মেয়েদের তো এমনি অস্টিওপোরোসিসের চান্স বেশি, আপনি আমার হাড় ভেঙে দিতে চাইছেন, হতেই পারে, কিছু বলার নেই।
তাহলে দিস আর দ্য কমন প্রবলেমস ইউ উইল ফেস। ঠিক আছে, কোন একটা পেশেন্টকে হাইড্রোক্লোরোথায়াজাইড লিখলি, আসলো সবার আগে গুগল করলো, হ্যাঁ হাইপোক্যালিমিয়া হতে পারে, হাইপোক্যালিমিয়াতে কার্ডিয়াক অ্যারিথমিয়া, তারপরে পেশেন্ট মরে যেতে পারে, হতেই পারে। সরি হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া বা এরকম হতে পারে, পেশেন্ট মরে যেতে পারে। নাও এবার ঠেলা সামলাও, কি করে বোঝাবে যে এরকম কোনোদিন হয়নি, কিন্তু এটা গুগলে দেওয়া আছে। আর যদি বলি পসিবল নাকি, হতেই পারে কিন্তু হয়নি, তো এটাও তো ব্যাপার। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো থাকে, যে এফেক্টের থেকে সাইড এফেক্টের চিন্তা বেশি করলে কি হবে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রবলেম, দিস আর দ্য কমন প্রবলেম। এটা গেল হচ্ছে পেশেন্ট রিলেটেড প্রবলেম। এবার হচ্ছে থেরাপি রিলেটেড প্রবলেম। থেরাপি রিলেটেড প্রবলেম মিনস যে পেশেন্ট ভালো ছিল, ইনিশিয়াল 1 মাস পেশেন্ট এসছে, কন্ট্রোলে চলে এসছে, তারপর থেকে পেশেন্টে আবার হয়তো দেখা গেলো 2 মাস পরে আবার তাকে ওষুধ দেওয়া হলো, বা বলে থাকে যে আপনার খুব ভালো কন্ট্রোল আছে, ভালো। সে কদিন পরে আসলো, 2 মাস পরে আসলো, দেখা গেল আনকন্ট্রোল হয়ে গেল। হোয়াট আর দ্য রিজন? পেশেন্ট মনে হচ্ছে আরে গত মাসে আপনি তো বললেন ভালো আছে, ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। মানে অ্যাসিমটোমেটিক ফেজ মিনস নো ডিজিজ। ঠিক আছে, তাহলে ডিজিজের সবসময় ম্যানিফেস্টেশন নিয়ে ঘুরতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, তাহলে এটা যে ব্যাপার, অ্যাসিমটোমেটিক মিনস নো ডিজিজ। মাল্টিপল মেডিসিনস, দ্যাট ইজ অলসো এ প্রবলেম ফর মাল্টিপল ইন্ডিকেশন, যে হুইচ ইজ এ প্রবলেম ইন কেস অফ জেরিয়াট্রিক পপুলেশন, তাদের একটা প্রবলেম থাকে। ঠিক আছে, আরেকটা এটাকে বললাম হোপলেসনেস। হোপলেসনেস ইজ ভেরি ডেঞ্জারাস থিং, ভেরি ডেঞ্জারাস থিং। তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু খুব সিভিয়ার। ঠিক আছে, মেন্টাল হেলথ প্রবলেম, ডিপ্রেশন, হোপলেসনেস, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। নেক্সট প্রবলেম হচ্ছে রেজিমেন্ট রিলেটেড প্রবলেম বলতে পারিস, দ্যাট মে বি ডিউ টু understanding of the complexity of the regimen because of various factors. Understanding of the complexity of regimen, এই ওষুধটা আপনি খাওয়ার আগে খাবেন, এটা খাওয়ার পরে, দুপুরে এটা খাওয়ার আগে, এটা পরে, এটা পরে, সে সব নিয়ে ঘেটে গেল। কোনটা সে মনে রাখছে লাল রঙের একটা ওষুধটা আপনি দিয়েছিলেন, সেটা দুপুর বেলায় খাওয়ার পরে, যেটা কমন ফেস করবে। স্যার রাতে বড় সাদাটা খাই, বড় সাদা অনেক ওষুধ আছে, কোনটা বুঝতে পারবি না। আপনি এটা কি খাওয়ার আগে খান? সকালে একটা দিয়েছিলেন হলুদ মতো, প্রেশারের ওষুধ কি খান? একটা হলুদ ট্যাবলেট। এইরকম হচ্ছে দিস আর দ্য কমন, এইগুলোই ফেস করতে হয়। বিশেষ করে এই রুরাল সেটিং এ যদি হসপিটাল হয়, তাহলে ইউ উইল ফেস দিস এভরিডে। প্রেশারের ওষুধ কি খান? সে কখনোই বলবে না অ্যাম্লোডিপিন, সে এখানে বলবে সেন্টার থেকে দেয় হলুদ রঙের একটা ওষুধ। দিস আর দ্য কমন। ঠিক আছে, আর যেটা কমন খায়, যেটা না বললেও লোকে খায়, চকলেটের মতো খায়, সেটা হচ্ছে অ্যাসিডিটির ওষুধ। একটা প্যান40, একটা র্যাবেপ্রাজল, একটা র্যাবলেট ডি, একটা ডমপেরিডন, গোঁজা আছে। ঠিক আছে, দিস আর দ্য কমন। যেটা চকলেটের মতো খায়, দোকানে গেল 3-4টা চকলেটের মতো কিনে নিল। চকলেট আমরা ওই হারে কিনি না যে হারে লোকে প্যান্টোপ্রাজলের পিছনে পয়সা খরচ করে। আর একটা প্যান্টোপ্রাজল একটু ভালো ব্র্যান্ডের দাম মোটামুটি 7 টাকা 6 টাকা তো হবে। ঠিক আছে, এই হচ্ছে পেশেন্টের অবস্থা। এমনি তাকে অ্যামলোডিপিন টেলমিসার্টান খেতে বল প্রেসারের জন্য, সেটা খাবে না, সকালবেলা ওইটা সবার আগে দরকার। ঠিক আছে, কিন্তু তার আবার কমপ্লেক্সিটি অফ রেজিমেন্ট বুঝতে প্রবলেম হচ্ছে বিকজ অফ ইলিটারেসি। ঠিক আছে, দিস ইজ দ্য প্রবলেম। আর একটা ইস্যু হয় কিসের? সেফটি অ্যান্ড টলারেবিলিটি ইস্যু। সেফটি মানে সাইড এফেক্ট রিলেটেড ইস্যু। হয়তো ধর কোনো একটা পেশেন্ট হাইপারটেনশন along with CKD বা CKD associated hypertension, chronic kidney disease, you don't have many options। সেরকম যদি লেভেলে থাকে, you may need to go for prazosin, that is a alpha 1 blocker। তাই না? prazosin এর মোস্ট কমন সাইড ইফেক্ট কি? prazosin কখন দেওয়া হয়? what is the time of prazosin? শোনো ফার্মাকোলজি, বেড টাইম। why? পোস্টুরাল হাইপোটেনশন, রাত্রিবেলায় শুয়েই থাকবেন, সুতরাং পোস্টুরাল হাইপোটেনশনের চান্সেস কম থাকে। কিন্তু তারপরেও 2-1 সময় হতে পারে, রাত্রিবেলা হয়তো সে বাথরুমে গেল, তখন ওঠার সময় ধপ করে গেল। এই যে ফিয়ার, তাকে হয়তো আগের থেকে বলেও দেওয়া আছে এরকম হতে পারে, কিন্তু তারপরে ওই যে ফেস করলো, তাকে কিন্তু বোঝানো খুব ডিফিকাল্ট হবে। দিস আর দ্য ব্যারিয়ার্স। এরপরেও ব্যারিয়ার রয়েছে। আর কি ব্যারিয়ার?
Socio-economic barrier. Socio-economic barrier, economic barrier is the most common barrier which restrain from patient, which restrain a patient from buying a drug. Most of the drugs now are expensive. Any type of newer drugs, any type of drugs in case of diabetes with CKD or diabetic kidney disease, তাদের ক্ষেত্রে যদি most common DPP-4 inhibitor that can be used in the treatment of diabetes along with diabetic kidney disease or chronic kidney disease, that is the linagliptin. Linagliptin price is very high. Linagliptin এর প্রচুর দাম, gliptins এর প্রচুর দাম, ঠিক আছে? তাহলে সেটা একটা প্রবলেম হচ্ছে, ইকোনমিক প্রবলেম, মোস্ট কমন প্রবলেম ইকোনমিক। নেক্সট হচ্ছে সোশ্যাল। সোশ্যালের মধ্যে প্রথম কি আসবে? ইলিটারেসি। ইলিটারেসিটা হচ্ছে মোস্ট কমন প্রবলেম, যে সে বুঝতেই পারছে না কি বলছে, হাউ টু রিয়াক্ট, হাউ টু রেসিপ্রোকেট, বুঝতে পারছে না, ইলিটারেসি। নেক্সট প্রবলেম কি? ইন কেস অফ এল্ডারলি ইন্ডিভিজুয়াল, এল্ডারলি ইন্ডিভিজুয়ালের প্রবলেম কি? যে তাদের কিসের উপর আছে, যদি আগে কাজ করতো, কোনো একটা সার্ভিস করতো, তাহলে মেবি পেনশন ইজ লেস দেন হিজ অ্যাকচুয়াল স্যালারি, তাহলে সেখানে একটা ইকোনমিক ব্যারিয়ার আছে। অথবা অনেক ক্ষেত্রে নো ইনকাম, এখানে ইন্ডিভিজুয়ালদের ওল্ড এজে ইনকাম কি? জিরো, কোনো ইনকাম নেই, বিকজ তারা একসময় মাঠে কাজ করেছে, সেখানে তো পেনশনের কোনো ব্যবস্থা নেই, জিরো ইনকাম। তাহলে আরেকটা হয়, পরিবারে যদি বয়স হয়ে যায়, সাইড চলে যায়, নো ইনকাম নো ফেসিলিটি, দ্যাট ইজ কমন, এটা কম হয়ে যায়, সেটা একটা প্রবলেম। আর যদি ফিজিক্যাল ইনএবিলিটি থাকে, সে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পায়ে হয়তো সিভিয়ার ইনজুরি, তাকে হয়তো হুইল চেয়ারে থাকতে হয়, ফিজিক্যাল ইনএবিলিটি, তখন তারা নেগলেক্টেড হয়। দিস আর দ্য সোশিও ইকোনমিক ফ্যাক্টরস দ্যাট আর রেসপন্সিবল ফর নন অ্যাডহিয়ারেন্স। তার হয়তো কোনো একটা ডিজিজ হয়েছে, ক্রনিক ডিজিজ, তখন যদি কোনো একটা ড্রাগ দিতে হয়, তখন দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? কারণ ফ্যামিলি তার পেছনে এক্সপেন্ডিচার করতে চায় না, বিকজ তাহলে অন্যদিকে কাট শর্ট করতে হবে, সেটা হয়তো ডেইলি লিভিংকে হ্যাম্পার করে, এমনি এমনি নয়, ডেইলি লিভিংকে হ্যাম্পার করে, সেই জন্য সোসাইটাল স্ট্রাকচারটা অন্যরকম। এরপরে আছে হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড ইস্যু। হোয়াট আর দ্য ডিফারেন্ট হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড ইস্যু? হেলথ কেয়ার সিস্টেমে কি কি প্রবলেম হতে পারে? মোস্ট কমন যেটা হচ্ছে ফিজিশিয়ান অর হেলথ কেয়ার প্রোভাইডার অ্যান্ড পেশেন্ট রিলেশনশিপ ইজ ভেরি পোর। কোনো একটা হেলথ কেয়ার সিস্টেম, ধর কলকাতার এনি মেডিকেল কলেজ বা কোনো একটাই, তোরা তো যা সেদিকে ওদিকে সাব ডিভিশনাল হসপিটাল না কি যেন, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, বিপিএইচসি, এসব জায়গায়, সেখানে মোস্ট কমন প্রবলেম কি? একটা হচ্ছে যে poor communication between treating physician and the patient, very poor. Lack of mutual therapeutic decision making. ওখানে কোনো শোনার এ ঢুকছে, কি যে পাতলা পায়খানা, তিনটে লেখা হয়ে গেল, সিপ্রোফ্লক্সাসিন এই তিনটা, কোনো একটা শোনা আদৌ তার এটা রিলেটেড কিনা বা অন্য কোনো ডিজিজ শোনা তার নেই, সেখানে একটা প্রবলেম, হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড প্রবলেম। এখানে ওরকম সময় নেই, একটা হচ্ছে ল্যাক অফ টাইম। আরেকটা হয় কলকাতা যদি যাস, কলকাতার মোটামুটি ওভার বার্ডেন্ড হেলথ কেয়ার সিস্টেম। সেখানে হয়তো মনে আছে কিনা জানি না, 2023-এর পুজোর সময়, পুজোর ঠিক পরে যেদিন প্রথম হসপিটাল ওপেন হয়, 4 দিন তো বন্ধ থাকে আউটডোর। আমার মনে আছে পিজিতে সেদিন আউটডোরের নাম্বার অফ পেশেন্ট ছিল 17,000, অল দ্য আউটডোরস 17,000, ঠিক আছে? ম্যাসিভ অ্যামাউন্ট অফ পেশেন্ট, ম্যাসিভ, কান্ট ইমাজিন, ঠিক আছে? একজন হয়তো অ্যাভারেজ 170 জন যদি ডাক্তার থাকে, প্রত্যেকে 100টা করে পেশেন্ট দেখেছে, অ্যাভারেজ, ইন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে? তাহলে এইরকম যদি ওভার বার্ডেন হেলথ কেয়ার সিস্টেম, সেটা একটা হতে পারে, এখানে ফল করে যায়, ঠিক আছে? আর এটা কি? ল্যাক অফ কন্টিনিউয়াল কেয়ার। ওই 17,000-এর মধ্যে একজন হয়তো কোনো একটা দেখিয়ে এসছে, কোনো একটা গ্রাম থেকে গেছে, তার সেই ইকোনমিক ফ্রিডমটা নেই, সে আবার গিয়ে দেখাবে, তার পেছনে অতটা এক্সপেন্ডিচার করবে, তার পেছনে অতটা টাইম দেবে, মানে ল্যাক অফ কন্টিনিউয়াল কেয়ার, ল্যাক অফ ফলো আপ ভিজিটস। আর এটা হচ্ছে পুর কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বিটুইন পেশেন্টস অ্যান্ড
হেলথ কেয়ার প্রোভাইডার। পেশেন্ট যা বলছে পেশেন্ট একরকম শুনছে আর লিখছে আর একরকম, লেখা হয়ে গেল পেশেন্ট এটা ওষুধ কিনে যাও, তো তাকে যে বোঝানো, এটার মাল্টিপল ফ্যাক্টর রেসপন্সিবল হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড। সেখানে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, ওভারবার্ডেন হতে পারে, আর এটা হচ্ছে অ্যাক্সেস টু হেলথ কেয়ার সিস্টেম, দ্যাট ইজ এ প্রবলেম ইন কেস অফ হিলি এরিয়াস। অ্যাক্সেস টু হেলথ কেয়ার সিস্টেম, সেখানে হয়তো কোনো একটা জায়গায় রয়েছে, সেখানে হয়তো দেখা গেল রাস্তা দিয়ে গেলে 5 কিলোমিটার, সেখান দিয়ে আসতে কিন্তু খুব ডিফিকাল্ট রাস্তা, ডিস্টেন্স এমন কিছু নয়, কিন্তু ডিফিকাল্ট রাস্তা, চড়াই উতরাই পেরিয়ে হয়তো একটা হসপিটালে আসতে হয়, যেটা হসপিটালে হিল এরিয়ায় কমন প্রবলেম। সেই জন্য সেখানকার হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার ইজ রিলেটিভলি ব্যাড হিলি এরিয়াতে, বা এনি ডেজার্টেড এরিয়া, এক্সট্রিমস অফ ওয়েদার্স, সেখানে কিন্তু হেলথ কেয়ার সিস্টেম ইনঅ্যাডিকুয়েট, সেখানে অ্যাক্সেস টু হেলথ কেয়ার সিস্টেম is problematic. These are the common problem, দেখলো, these are the common barriers of the adherence. এবার নেক্সট হচ্ছে হাউ টু মনিটর অ্যাডহিয়ারেন্স, কিভাবে অ্যাডহিয়ারেন্স মনিটর করা যায়। নামগুলো জেনে রাখলেই হবে। একটা তার মধ্যে একটা নাম তোরা হয়তো শুনেছিস, দ্যাট ইজ দ্য ডাইরেক্ট অবজারভেশন। ডাইরেক্ট অবজারভেশন কিসের সাথে রিলেটেড, কোনটার সাথে শুনেছি? ডটস ট্রিটমেন্ট। ডটস কিসে দেওয়া হয়? আগে দেওয়া হতো, এখন আর ডটস নয়, টিউবারকুলোসিস দেওয়া হতো, এখন আর ডটস নেই। ডাইরেক্ট অবজারভেশন কেমোথেরাপি শর্ট কোর্স, দ্যাট ইজ দ্য ডটস। ডটস এরকম ডটস বলিস না, মানে ডাইরেক্ট অবজারভেশন থেরাপি, ডাইরেক্ট অবজারভেশন। ডাইরেক্ট অবজারভেশন সেখানে টিভিতে কি করা হতো, প্রতিদিন যেত পেশেন্ট, একজন ওষুধ নিয়ে বসে আছে, কার্ড দেখাতো, এই তোমার এটা ওষুধ, পাশে একজন জল নিয়ে দাঁড়িয়ে আছে, সে জল দিল, খেলো, চলে গেল। দ্যাট ইজ আ ডাইরেক্ট অবজারভেশন থেরাপি, প্রতিদিন, যাতে পেশেন্টের অ্যাডহিয়ারেন্সটা মেনটেন হয়। ঠিক আছে, ডাইরেক্ট অবজারভেশন, দ্যাট ইজ ওয়ান ওয়ে টু মনিটর অ্যাডহিয়ারেন্স। আর কিভাবে মনিটর, এটা শুনলে কিসের কথা মনে পড়ে, যদি কিছু মনে পড়ে বলিস, যে অ্যাসেসমেন্ট অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট অফ ড্রাগস অ্যান্ড মেটাবোলাইটস ইন দ্য ব্লাড অ্যান্ড ইউরিন, কি করে দেখা হয়? থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করেছিলি তো, তাহলে এটা থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করা যেতে পারে। প্লাজমা কনসেন্ট্রেশন, তার ইউরিন ব্লাড কনসেন্ট্রেশন, ইউরিন কনসেন্ট্রেশন, তার পার্টিকুলার আইডেন্টিফিকেশন অফ দিস, আইডেন্টিফিকেশন অফ সার্টেন মেটাবোলাইট, হ্যাঁ, অ্যান্ড তার মেজারমেন্ট, আর যে আইডেন্টিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট অফ, or identification and estimation of certain marker of blood and tissue, কিছু মার্কার থাকে, সেগুলোর মার্কার গুলো দেখা হয়, ডিফারেন্ট মার্কারস, সেগুলো সারোগেট মার্কার বলা হয়, যেগুলো ইনডাইরেক্টলি রিলেটেড টু ডিজিজ। যেমন ধর করোনার সময় একটা সারোগেট মার্কারের নাম বলতে পারবি, যেটা ইনডাইরেক্টলি ডিজিজের সাথে কোরিলেট করে? তখন একটা জিনিস দেখাতো, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 6 দেখা হতো। এখন যেমন একটা ডিজিজের সাথে কোরিলেট করে ডাইরেক্ট, ইনডাইরেক্ট কোরিলেটর, সেটা কি? সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইন কেস অফ ইনফ্ল্যামেটরি ডিজিজ লাইকলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, দ্যাট ইজ এ ইনডাইরেক্ট মনিটর, সারোগেট মার্কার, সেটা দিয়ে আমার দেখা হয় ডিজিজ অ্যাক্টিভিটি কেমন রয়েছে। ঠিক আছে, এবার ডাইরেক্ট অবজারভেশন থেরাপির একটা প্রবলেম ছিল, এই যে দেওয়া হলো, যেমন দেখবি যদি ইংলিশ সিনেমা দেখিস, অনেক সিনেমায় আছে যে জেলে হয়তো, বা পুরোনো সিরিজ আছে, জেলে হয়তো কিছু সাইকিয়াট্রিক পেশেন্ট আছে, তাদের প্রতিদিন ওষুধ দেওয়া হচ্ছে, সে রিফিউজ করছে, রিফিউজ করার তো সুযোগ নেই, সেটা মুখে নিতে হচ্ছে, সে মুখে নিয়ে জিভের তলায় রেখে দিচ্ছে, কিছুক্ষণ যেই ওয়ার্ডেন চলে যাচ্ছে ফেলে দিচ্ছে, জানলা দিয়ে ফেলে দিচ্ছে। দ্যাট মে বি এ প্রবলেম। হোয়াট আর দ্য আদার মেথডস টু মনিটর অ্যাডহিয়ারেন্স? কি কি হতে পারে? একটা বলা হয় মরিস্কি স্কেল, MORISKY, মরিস্কি স্কেল। এটা হচ্ছে 8 পয়েন্ট স্কেল, 8 পয়েন্ট কোশ্চেনিয়ার বলতে পারিস, সেটা পেশেন্টকে দিয়ে দেওয়া হয়, স্ট্রাকচার্ড অ্যান্ড ভ্যালিডেটেড, প্রিভিয়াসলি ভ্যালিডেটেড মরিস্কি স্কেল দিয়ে, কোশ্চেনিয়ার দিয়ে অ্যাডহিয়ারেন্স করা হয়। আর একটা মোস্ট কমন মেথড, দ্যাট ইজ দ্য সেলফ রিপোর্টিং, পেশেন্ট নিজেই এসে বলছে পেশেন্টের কেমন ওষুধ সব খেয়েছে কিনা এসব বলছে। তো সেটার মোস্ট প্রবলেম কি, মোস্ট কমন প্রবলেম, পেশেন্ট তো এসে বলবেই
আমি সব খেয়েছি। তাহলে ওভার এস্টিমেশন অফ দ্য অ্যাডহারেন্স, সেলফ রিপোর্টিং, বা এটাকে বলা হয় রিকল বায়াস। পেশেন্ট হয়তো কালকে ওষুধ খায়নি, সে বলছে হ্যাঁ কালকে খেয়েছিলাম, সেটা হয়তো ডুবিয়াস, যে সে নিজেও ভালো করে যায় না, কিন্তু সেখানে সে বলে দিচ্ছে যে আমি তো কালকে ওষুধ খেয়েছি। তাহলে এগুলো রিকল বায়াস, রিকল করছে কিন্তু সেটা বায়াসড হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর একটা যেটা ডাইরেক্ট অবজারভেশনের মধ্যে যেটা ছিল, যে কোনো একটা পার্টিকুলার মেটাবোলাইট বা কোনো একটা ড্রাগ আইডেন্টিফিকেশন ইন দ্য ব্লাড অ্যান্ড ইউরিন, তার আরেকটা কমন প্রবলেম কি চিন্তা করিস পাবি, সেটা হচ্ছে যদি ইফ দেয়ার ইজ ইস্যু উইথ মেটাবলিজম, ড্রাগ মেটাবলিজম, তার মানে দেয়ার মে বি এনহ্যান্সড অর ইনহিবিটেড বাই দ্য আদার ড্রাগ হতে পারে, অথবা ফার্মাকোজেনেটিক্স রিলেশনশিপস দেয়ার। ঠিক আছে, যেমন ধর অ্যাসিটাইলেটার্স রয়েছে, স্লো অ্যাসিটাইলেটার, ফাস্ট অ্যাসিটাইলেটার, ড্রাগ মেটাবলাইজিং এনজাইম ইনডিউসার ড্রাগস রয়েছে, ড্রাগ মেটাবলাইজিং এনজাইম ইনহিবিটর ড্রাগস রয়েছে। তাহলে সেগুলোর ফ্যাক্টর থাকতে পারে, সেগুলো বায়াসড হতে পারে, সেগুলো একটা। আর এগুলোর মধ্যে হচ্ছে মরিসকি স্কেল, পেশেন্টের সেলফ রিপোর্টিং হতে পারে। আর কি হতে পারে, আরেকটা দেখা হয় ফ্রিকোয়েন্সি অফ প্রেসক্রিপশন রিফিল অর ফার্মেসি রিফিল, প্রেসক্রিপশন কতবার সে, এটা আমাদের এখানে হয় না, নাহলে প্রতিবার প্রেসক্রিপশন কমপ্লিট হলে একবার করে হয় কম্পিউটারাইজড ভাবে মনিটর হয়, অথবা কোনো একটা ছাপ্পা বা একটা দেওয়া হলো এত তারিখে ডেলিভার করা হলো এত ড্রাগ। তাহলে সেইটা দেখে অনেক সময় ড্রাগ ডিসপেন্সড অ্যান্ড টাইম ইল্যাপসড, এইটা দেখে একটা ঠিক করা হয় যে পেশেন্টের অ্যাডহিয়ারেন্স কেমন আছে। ঠিক আছে। আরেকটা মেথড হচ্ছে পিল কাউন্ট মেথড। সেটা পিল কাউন্ট মেথডে কিরকম করা হয়, পেশেন্টকে বলা হয় আপনি যে ওষুধগুলো খেয়েছেন ফাঁকা স্ক্রিপ্টগুলো নিয়ে আসবেন, তাই তো? সেটার প্রবলেম কি, ফেলে দিতে পারে, মোস্ট কমন প্রবলেম। পেশেন্ট আসার সময় ফেলে দিচ্ছে, পেশেন্টকে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে প্রবলেম। এই সমস্ত কারণের জন্য এইগুলো যে এবার কোনোটাই গোল্ড স্ট্যান্ডার্ড নয়, আবার কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়, অল আর ইম্পর্টেন্ট অ্যান্ড অল আর কন্ট্রিবিউটিং দেয়ার ওন ওয়ে। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার মেথড ইজ বেস্ট মেথড, ইট ইজ নট পসিবল ইন কেস অফ অ্যাডহিয়ারেন্স। আর কি কি আছে, ইলেকট্রনিক মেডিকেশন মনিটর কিছু আছে, মেডপার বলে আছে, ইউর পার্সোনাল মেডিসিনাল হেল্পার। ঠিক আছে, ইলেকট্রনিক মেডিকেশন মনিটর। পেশেন্টের অনেক সময় ডায়েরি থাকে, সেই ডায়েরিতে লেখা থাকে অ্যাসেসমেন্ট অফ দি ক্লিনিক্যাল রেসপন্স, পেশেন্টের ক্লিনিক্যাল রেসপন্স কেমন হচ্ছে সেটা দেখে অনেক সময় বোঝা যায় পেশেন্টের অ্যাডহিয়ারেন্স কেমন আছে। অ্যাসেসমেন্ট অফ দি পার্টিকুলার ফিজিওলজিক্যাল মার্কার, not blood pressure, that may be a marker, or কোনো একটা হরমোন লেভেল, that may be a marker. These are the factors. এগুলো দেখে বোঝা যায় যে পেশেন্টের কি কি মানে অ্যাডহিয়ারেন্স কতটা রয়েছে। কোনোটাই গোল্ড স্ট্যান্ডার্ড নয় যে একটা দিলেই একদম মন্ত্রপুত কাজ হবে, দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি। তাহলে এইগুলো গেল। এইবার কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে অ্যান্ড কোন কোন ফেজে ইমপ্রুভ করা যেতে পারে পেশেন্টের অ্যাডহিয়ারেন্স। সব শুনতে একরকমই লাগবে, সব এদিক আর ওদিক। ঠিক আছে, কিভাবে প্রেসক্রিপশনের সময় একটা হচ্ছে মোস্ট কমন, যেটা হচ্ছে এর আগে বললাম, ইনভলভ দ্য পেশেন্ট ইন হিজ অর হার ওন ট্রিটমেন্ট প্ল্যান অর থেরাপিউটিক ডিসিশন মেকিং, তখন তাকে নাও। নেক্সট, প্রেসক্রিপশন যেটা করো, দ্যাট শুড বি এ রেশনাল প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটা যেন রেশনাল হয়, ঠিকঠাক হয়। তারপরে লেজিবল হ্যান্ড রাইটিং, অনেকে থাকতে পারে লিটারেসি রেট ভালো, সে হয়তো নিজে পড়ে চাইছে যে কি বলেছে সেটা বুঝতে, কিন্তু হ্যান্ড রাইটিং তো ইসিজির গ্রাফ ইন্টারপ্রিট করা সহজ নয় সব সময়, তো দ্যাট ইজ এ প্রবলেম। তাহলে সেখানে লেজিবল হ্যান্ড রাইটিং, যার জন্য এখন বলা হয় ক্যাপিটালের ড্রাগগুলো লেখো, বিফোর আফটার ওই ওডিএসি ওয়ান ল্যাটিন ওয়ার্ড গুলো ছেড়ে দাও, ল্যাটিন অ্যাব্রিভিয়েশন এগুলো বাদ দিতে বলে এই কারণে। উইথ মানে ক্যালিগ্রাফি করতে হবে না, অন্তত যাতে বোঝা যায়, লেজিবল হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়, সেরকম হ্যান্ড রাইটিং করো। হ্যাঁ, একদম সুন্দর হ্যান্ড রাইটিং ক্যালিগ্রাফি করে লিখছে সেরকম না, বাট
একটা লেজিবল হ্যান্ডরাইটিং, দেখে যেটা বোঝা যায় সেরকম হ্যান্ডরাইটিং, লেজিবল হ্যান্ডরাইটিং ইজ ইম্পর্টেন্ট। ইউজ সিম্পলার ড্রাগ রেজিমেন ফর এ পার্টিকুলার ডিজিজ, সিম্পলার ড্রাগ রেজিমেন, চেষ্টা করো সিম্পলার, বেশি ডু নট গো মোর কমপ্লেক্স, ডোন্ট কমপ্লেক্স ইট, কমপ্লেক্স করলেই পেশেন্টের অ্যাডহিয়ারেন্সের প্রবলেম হবে। আর কি হতে পারে, ইউজ ড্রাগস উইথ লেসার ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন ইফ পসিবল, যদি ফ্রিকোয়েন্সি কম হয়, যেমন ধর অ্যাসাইক্লোভির ইন কেস অফ চিকেন পক্স অর ভ্যারিসেলার জোস্টার ভাইরাস ইনফেকশন কতবার দেওয়া হয়, 5 টাইমস এ ডে, 800 মিলিগ্রাম 5 টাইমস এ ডে অ্যাসাইক্লোভির, এটা এখনো পড়ানো হয়নি, যাই হোক দেওয়া হয়। সেটা যদি কোনো একটা বেটার একটা অল্টারনেটিভ পাওয়া গেলে সেটা দিনে 2বার দেওয়া হয়, দ্যাট ইজ মোর অ্যাকসেপ্টেবল। ইউজ এ ড্রাগ উইথ লেসার ফ্রিকোয়েন্সি, হয়তো কাজ একই বাট লেসার ফ্রিকোয়েন্সি, এটাই হতে পারে। ইন কেস অফ কস্ট, যদি কস্ট একটা ব্যারিয়ার হয় তাহলে কি করা যেতে পারে, লোয়ার কস্ট জেনারিক মেডিসিন লেখা যেতে পারে। যদি পিল বার্ডেন ইজ এ ইস্যু হয়, ধর মিটোপ্রোলল দিলি, তার সাথে অ্যাসপিরিন দেওয়া হলো, তার সাথে ধর অ্যাটোরোস্টাটিন দেওয়া হলো, যদি ফিক্সড ডোজ কম্বিনেশন থাকে, ইউজ ফিক্সড ডোজ কম্বিনেশন টু রিডিউস দ্য পিল বার্ডেন। এমনি জেরিয়াট্রিক পপুলেশনের ক্ষেত্রে পলিফার্মেসি ইজ এ প্রবলেম, তো রিডিউসিং দ্য পিল বার্ডেন বাই ইউজিং প্রপার ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগস, সেটা করা যেতে পারে। ইউজ রেডি টু ইউজ ড্রাগ, রেডি টু ইউজ ড্রাগ যেমন ধর ওআরএস, যদি ওই দোকান থেকে অনেক ওই ইলেকট্রলের যদি পাউডার দেওয়া হয়, এখন দেখবি অনেকেই পছন্দ করে না, এখন যদি একটা বোতলে পাওয়া যায় বা একটা যদি প্রিমিক্সড পাওয়া যায়, দ্যাট ইজ মোর কনভেনিয়েন্ট টু ইউজ, ঠিক আছে, এটা একটা ব্যাপার। সেটার অন্য ইস্যু, সেটা যদি ম্যাল প্র্যাকটিস হয় দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু মোর কনভেনিয়েন্ট সেটা হতে পারে। রেডি টু ইউজ ড্রাগ। সেফটি, কনসিডার দ্য সাইড এফেক্ট প্রোফাইল অফ এ ড্রাগ, কোনো একটা পার্টিকুলার পেশেন্টের হয়তো কোনো একটা পার্টিকুলার ড্রাগে হয়তো সাইড এফেক্ট ছিল, সেটাকে টেক ইট ইন কনসিডারেশন। বা কোনো একটা পেশেন্টের পেনিসিলিনে অ্যালার্জি ছিল, আগে হয়েছিল, তাহলে অ্যালার্জি সেটাকে ঠিকঠাক করে রেসপন্ড করতে হবে। কোনো একটা পেশেন্টের সালফারে অ্যালার্জি ছিল, তাহলে সেটাকে নোট করো, তারপরে অ্যাকর্ডিং টু দিস সেইভাবে ড্রাগ অ্যাডভাইস করা উচিত। কনসিডার দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্ট, ধর কারোর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে প্রবলেম রয়েছে, তার বড় ট্যাবলেট খেতে প্রবলেম হয়, তাই যদি এমন একটা ট্যাবলেট মেটফর্মিন 1 গ্রাম ট্যাবলেট দিই ডায়াবেটিসের জন্য, তার খুব অসুবিধা হয়। তাহলে ইফ দেয়ার ইজ এনি আদার ওয়ে, হতে পারে সেটা ইনসুলিন, কিন্তু সে তো গলায় বেঁধে তো মরে তো যাবে না, চোখ তো মরে যাবে না, তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আসবে, ঠিক আছে। কনসিডার দ্য পেশেন্ট ফিজিক্যাল কন্ডিশন। ইউজ সাম ড্রাগস অর ড্রাগস দ্যাট ফিট উইথ পেশেন্টস ডেইলি রুটিন, ঠিক আছে, পেশেন্টের ডেইলি রুটিনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় ড্রাগ ডেলিভারিটা বা ড্রাগের ডোজিংটা বা ড্রাগের টাইমিংটা, তাহলে দ্যাট ইজ বেটার, তাহলে পেশেন্টের অ্যাডহিয়ার থাকাটা ট্রিটমেন্ট প্ল্যানে চান্সেসটা বেশি থাকবে। আর কি হবে, আর থাকবে হচ্ছে there should be a clear advice how many times the prescription got refilled and when to revisit, প্রেসক্রিপশন কতবার রিফিল হবে অ্যান্ড কখন রিভিজিট করবে আবার, সেখানে ক্লিয়ার মেনশন থাকা উচিত। there should be clear demarcation or clear cut instruction regarding this, ঠিক আছে, এটা গেল। আর কি কি করা যেতে পারে, হোয়াট আর দ্য আদার্স, আরগুলো মোটামুটি ডিসকাস করা হয়েছে। যদি এল্ডারলি পেশেন্ট হয় তাহলে তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে, ফরগেটফুলনেস যদি প্রবলেম হয়, তাহলে এনি আদার হেলথ কেয়ার প্রোভাইডার বা কেয়ার গিভার যদি বাড়িতে কোনো থাকে, কেউ থাকে, বা ফ্যামিলি মেম্বার, তাদের সাথে ডিসকাস করতে হবে ব্যাপারটা, যে উনি ভুলে যাচ্ছেন, তার জন্য এই করতে হবে। পেশেন্টকে সামটাইমস অ্যাট দ্য এন্ড অফ অ্যাডভাইস, বুঝেনকে পুরোটাই বুঝিয়ে দেওয়া হলো, এন্ড অফ অ্যাডভাইস তাদেরকে জিজ্ঞেস করতে হবে ইউজ সিম্পলার কোশ্চেন টু এনশিওর দ্যাট দে আন্ডারস্টুড দ্য কমপ্লেক্সিটি অফ দি রিজিমেন, সেটা বুঝতে পেরেছে কিনা সেটা এনশিওর করতে হবে। we need to ensure that যে আদৌ পেশেন্টের অ্যাডভাইস, পেশেন্ট ড্রাগ অ্যাডভাইসটা বুঝতে পেরেছে কিনা, ইজ ইট আন্ডারস্ট্যান্ডেবল টু হিম অর হার, সে বুঝতে পেরেছে কিনা, সেগুলো
অল্প, আর পেশেন্ট যদি কোনো কারণে ইয়ে না করে থাকে, অ্যাডহিয়ারেন্সের কোনো প্রবলেম থাকে, তার জন্য তার কোনো একটা ডিজিজ কন্ট্রোলে প্রবলেম হচ্ছে, দেয়ার ইজ এনি প্রবলেম, তখন কি করে, তখন যে তাকে খুব মারা ধরা করা হবে, বকাবকি করা হবে, সেটা করলে কিন্তু অ্যাডভার্স রিয়াকশন বেশি হয়, অ্যাডভার্স এফেক্ট বেশি হয়, পেশেন্টের উল্টো দিকে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ভাবে আমরা এইগুলো প্রবলেমগুলো ট্যাকেল করতে পারি। ঠিক আছে, যে এমপ্যাথেটিক কমিউনিকেশন, প্রপার ইনফরমেশন, কাউন্সেলিং, communication, a good communication and coordination with patient and healthcare provider, proper information regarding the disease and the therapeutic regimen, সেগুলো নিয়ে প্রপার ডিসকাশন। তাহলে ব্যাপারটা হচ্ছে কমিউনিকেশন, মেইন ব্যাপার হচ্ছে কমিউনিকেশন ইজ দ্য কি। রিপিটেড ভিজিট মে সামটাইমস ইনক্রিজেস দ্য অ্যাডহিয়ারেন্স। ঠিক আছে, এবার হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নন অ্যাডহিয়ারেন্স? ওয়ান ইজ intentional and unintentional একটা হতে পারে, and one is primary and secondary. Primary আর secondary, primary এর মধ্যে কি দেখা যেতে পারে, drug is advised, the patient did not collect the drug, or physician or pharmacist did not dispense the drug, সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে সেকেন্ডারি কি, যে পেশেন্ট হয়তো কোনো কারণে ওষুধটা খেয়ে আর ইচ্ছে নিজেই আর ফিজিশিয়ানকে দেখানোর প্রয়োজন মনে করে বন্ধ করে দিয়েছে, সেকেন্ডারি হতে পারে। আর একটা হচ্ছে ইন্টেনশনাল অ্যান্ড আনইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে নিজে ইচ্ছা করেই বন্ধ করেছে, আনইন্টেনশনাল মানে ফরগেটফুলনেস, ইকোনমিক বার্ডেন, ইলিটারেসি, আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্সিটি অফ দি রেজিমেন, দিস আর দ্য, or lack of communication, language problem, proper communication অসুবিধা, these are the problems with অ্যাডহিয়ারেন্স। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে টোটালটা ব্যাপার। তোদের এর মধ্যে ওই যা আছে আর কি, কিভাবে অ্যাডহিয়ারেন্স ইমপ্রুভ করা যায় সেটা হচ্ছে মেইন। ঠিক আছে।